নমস্কার। অপারেশন সিঁদুরের অব্যবহিত পর থেকেই টের পাওয়া যাচ্ছিল আমেরিকার পাকিস্তান নীতিতে একটা বড়সড় রদবদল হতে চলেছে। তার অভ্যর্থ প্রথম প্রমাণ ছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ, যিনি সমস্ত ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর নাটের গুরু, তাকে ওয়াশিংটনে হোয়াইট হাউসে রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যাহ্নভোজে আপ্যায়ন। পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হঠাৎ করে আপনি একজন জেনারেলকে ডাকলেন কেন, ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান। অলসো আই ওয়ান্টেড টু থ্যাংক হিম because he responded to my request to stop the war. এই কথা দিয়ে এমন একটা বৈঠকের তাৎপর্য ব্যাখ্যা করাই যায় না। আমি জানি না পাকিস্তানের কোনো জেনারেল যিনি জঙ্গিশাহী কায়েম করেননি, তাদের মধ্যে কেউ অতীতে হোয়াইট হাউসে গিয়ে স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকে এমন খাতির যত্ন পেয়েছেন কিনা। তারপর যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে শুধু ট্রাম্প নয়, তার প্রশাসনের অনেকেই বলতে শুরু করেছেন যে পাকিস্তান আমাদের টাইম টেস্টেড ফ্রেন্ডশিপ, এবং ওই যে কতগুলো তালিবান গোষ্ঠী আর জঙ্গি গোষ্ঠী আছে যারা এখনও আমেরিকার বিরুদ্ধে জেহাদে অবিচল, তাদের সবক শেখানোর জন্য পাকিস্তানের সাহায্য নাকি আমেরিকার একান্তই প্রয়োজনীয়। একে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বললে অভ্যর্থ বলা হয়, কার বেশি বোধহয় ঘোরা যায় না। কিন্তু এইভাবে একটার পর একটা দৃষ্টান্ত এবং মন্তব্য থেকে পরিষ্কার হচ্ছিল যে ঘড়ির কাঁটাটা ট্রাম্প এবং তার প্রশাসন একেবারে pre-1998 নিয়ে এসে পাকিস্তানের সঙ্গে ফের গলায় গলায় বন্ধুত্ব করতে চায়। এর অর্থ গত 22-23 বছর ধরে ভারত এবং আমেরিকা পেইনস্টেকিংলি নিজেদের মধ্যে একটা যে সুদৃঢ় বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিল, তার মূলে কুঠারাঘাত। সেটা ভারতবর্ষের পক্ষে আদৌ স্বস্তির ব্যাপার নয়, আর পাকিস্তানের কাছে তো পড়ে পাওয়া 14 আনা। আর আজকে হঠাৎ তিনি ঘোষণা করে দিলেন যে পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা ঠিক ট্রেড ডিল নয়, কিন্তু একটা ইকোনমিক এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টটা হচ্ছে জয়েন্ট অয়েল রিজার্ভ ডেভেলপমেন্ট। আমেরিকা মনে করে যে পাকিস্তানের বহু জায়গায়, যেমন ধরুন বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, খাইবার পাখতুনওয়ালায়, এইসব জায়গায় মাটির নিচে শুধু তেল আছে তাই নয়, খুব মূল্যবান সব খনিজ পদার্থও আছে, যেমন কপার, যেমন লিথিয়াম। ফলে যেহেতু ধান্দা ছাড়া ডোনাল্ড ট্রাম্প কিছু বোঝেন না, অতএব পাকিস্তানের সঙ্গে তিনি একটা চুক্তি করে বসে আছেন যে এই যে অয়েল রিজার্ভ বা খনিজ পদার্থ বলুন, এটা যুগ্মভাবে পাকিস্তানের সঙ্গে আমেরিকান কোম্পানিরা এগুলো খনন কাজ করবে এবং যা যা প্রয়োজনীয় সেই কাজ করবে। এবং
এই তেলের প্রসঙ্গে বলতে গিয়ে ভারতকে একটু খোঁচা দিয়ে এই মরকট প্রেসিডেন্ট বলেছেন যে কে বলতে পারে একদিন হয়তো পাকিস্তানই ভারতবর্ষকে তেল রপ্তানি করবে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে পাকিস্তানকে তিনি রিয়াত করবেন না এবং রেসিপ্রোকাল ট্যারিফ যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে তিনি লাগু করেছেন সেটা পাকিস্তানের ক্ষেত্রেও লাগু হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আজকে যেটা ঘোষণা হলো তাতে দেখা যাচ্ছে পাকিস্তান আমেরিকায় যেসব দ্রব্য রপ্তানি করবে তার শুল্ক এক ধাপে একেবারে প্রায় যৎকিঞ্চিত স্তরে নামিয়ে আনা হলো। তবে পাকিস্তানের ক্ষেত্রে এই শুল্কের স্ল্যাবগুলো কি সেটা কিন্তু ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেননি। কিন্তু পাকিস্তানের যিনি অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব তিনি খুশিতে গদগদ হয়ে বলেছেন দিস ইজ এ উইন উইন এগ্রিমেন্ট। কেন না, এর ফলে এনার্জি, মাইনিং, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রেই আমরা শুধু মার্কিন সহযোগিতা বা প্রযুক্তি পাবো তাই নয়, মার্কিন সহায়তার বিনিময়ে পাকিস্তানের অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসার সম্ভাবনা। এখন আমেরিকা যদি এই ধরনের ডিপ সিটেড ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট পাকিস্তানে ধীরে ধীরে গ্রো করে, তার অর্থ খুব পরিষ্কার। সেটা হলো পাকিস্তানকে সহজে সবক শেখানো ভারতবর্ষের পক্ষে আর সম্ভব হবে না। এই যে বুক চিতিয়ে গত পরশুই নরেন্দ্র মোদী বললেন যে আমাদের নীতি হলো যতবার পাক সন্ত্রাসীরা আমাদের সীমানায় এসে আক্রমণ করবে আমরা ততবার পাকিস্তানে ঢুকব। দেখুন, এগুলো আমার শুনতে শুনতে মনে হয়েছিল যে খুবই ছেঁদো কথা। আর নিউক্লিয়ার ব্ল্যাকমেইল আমরা আর বরদাস্ত করব না, সেটা ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদীর এই 11 বছরের রাজত্বকালেই জম্মু কাশ্মীরে কতগুলো সন্ত্রাসবাদী হত্যালীলার ঘটনা ঘটেছে। সুতরাং সন্ত্রাসী কার্যকলাপ হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু যে গ্যারান্টিটা এখনই দিয়ে দেওয়া যায় সেটা হলো পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতবর্ষের কোথাও হামলা চালালেও তাদের পক্ষে, ভারতের পক্ষে আর দ্বিতীয় একটা অপারেশন সিন্দুর করা সম্ভব হবে না। বিশেষ করে আমেরিকান ইন্টারেস্ট পাকিস্তানের অয়েল ফিল্ড, মাইনিং সর্বত্র বিস্তৃতি লাভ করার পরে এখন এটা থেকে পরিষ্কার যে দক্ষিণ এশিয়ায় আমেরিকার যে বাণিজ্য নীতি তাতে একটা উল্লেখযোগ্য রদবদল এসেছে। ভারতবর্ষকে একটু কোণঠাসা করে পাকিস্তানই এখন আমেরিকার প্রেফার্ড পার্টনার ইন এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোলাবোরেশন। এখন ট্রাম্প স্কটল্যান্ডে দাঁড়িয়েও বলেছেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছেন, তার উদ্যোগেই যুদ্ধবিরতি হয়েছে। আর পাকিস্তানের তো লাজ লজ্জা একটু কম, ফলে পাকিস্তান এতই
উদ্বেল হয়ে গেছে আনন্দে যে তারা নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম সুপারিশ করেছে শান্তি পুরস্কার দেওয়ার জন্য। তার কিছুদিন পরে খুব সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে একই কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কি আইডিয়াল কম্বিনেশন ভাবুন, একদিকে জেনারেল মুনির, আরেকদিকে নেতানিয়াহু। এরা প্রপোজ করেছেন ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে, যাতে তাকে পিস প্রাইজটা দেওয়া হয়। এরপরে আসুন যে এর মাধ্যমে ভারতবর্ষকে প্রকারান্তরে আমেরিকা কি বার্তা পৌঁছতে চাইছে। একটা তো গেল ভারতের উপর চাপ সৃষ্টি করা, তার একটা দিক হচ্ছে একতরফাভাবে 25% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত, অন্যদিকে পাকিস্তানকে তোল্লা দেওয়া। সুতরাং এমন একটা পরিস্থিতিতে ভারতবর্ষকে ফেলে দেওয়া যেখানে ট্রাম্প যেটা চাইছেন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, ভারতবর্ষ সেটা করতে বাধ্য হয়। কিন্তু ট্রাম্প চাইলেই তো নরেন্দ্র মোদী যুপকাষ্টে গলা দেবেন না। আর যদি গলা না দেন তার অর্থ হবে সম্পর্কে তিক্ততা বাড়বে, দূরত্ব বাড়বে, আর ওই ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানো জয়শঙ্করের ক্ষমতা নেই যে এরকম একটা ক্রান্তিকালে ভারত মার্কিন সম্পর্ককে আবার পুরনো পথে ফিরিয়ে আনার। তার মানে কি দাঁড়াচ্ছে, কি কি ব্যাপারটা হলো? অয়েল রিজার্ভ ডিল হয়েছে, ট্যারিফ রিডাকশন হয়েছে, স্ট্র্যাটেজিক স্কোপ বেড়েছে, কেননা এনার্জি, মাইনিং, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার সর্বত্র, এবং এটা একটা ডিপ্লোম্যাটিক মাইলস্টোন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এবং জিওপলিটিক্যালি এর থেকে যেটা পরিষ্কার সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে মাখামাখি বাড়িয়ে ভারতবর্ষকে দক্ষিণ এশিয়ায় কিছুটা বিচ্ছিন্ন করা। পাকিস্তানের কাছে এটা গুরুত্বপূর্ণ কেন? কেননা এই লেভেলের ইনভেস্টমেন্ট এবং সহযোগিতা আমেরিকা পাকিস্তানে কখনো করেনি। যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমাদের মুজাহিদিনরা যুদ্ধ করছিল, তখন প্রচুর $100 বিলিয়ন পাকিস্তানে পাঠিয়েছে বটে, অস্ত্রশস্ত্রকে কিনে সাহায্য করেছে, কিন্তু পাকিস্তানের অর্থনীতির ভিতরে এইভাবে আমেরিকা এর আগে কখনো নাক গলায়নি। এটা অনেকটা আমেরিকার ক্লায়েন্ট স্টেটগুলোতে যা করে থাকে সেটারই পুনরাবৃত্তি। অ্যাকচুয়ালি পাকিস্তান কিন্তু তার জন্মলগ্ন থেকে আমেরিকার তাবেদার রাষ্ট্র হিসেবেই পরিচিত ছিল। হঠাৎ করে সেই পরিস্থিতিতে বদল হয় যখন আমেরিকার প্রয়োজন ফুরোয়, সোভিয়েত সেনা ফিরে আসে, এমনকি ল্যাজ গুটিয়ে তারপরে মার্কিন ফৌজও কাবুল থেকে সরে দাঁড়ায়। আবার নতুন করে সেই তাগিদ আমেরিকা অনুভব করছে। কেন? তেমন তো কোনো ঘটনা আমেরিকা বিরোধী ওই তল্লাটে ঘটছে না।
তালিবানরা কাবুলে ক্ষমতায় দিব্যি গ্যাঁট হয়ে বসে আছে। তাদের আগের সেই উগ্র মার্কিন বিরোধিতার ঝাঁঝ নেই। পাকিস্তানের অন্দরে যেসব জঙ্গি গোষ্ঠী আছে তারা, তাদের লক্ষ্য ভারতবর্ষ, আমেরিকা তো নয়। অতএব প্রশ্ন উঠতেই পারে যে আমেরিকা হঠাৎ করে এই তাগিদটা অনুভব করছে কেন। একটা জিনিস খুব ক্লিয়ার, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, যেটা ডোনাল্ড ট্রাম্প জীবনের একমাত্র আরাধ্য বলে মনে করে থাকেন, ব্যক্তিগতভাবেও মনে করেন এবং দেশের প্রেসিডেন্ট হিসেবেও মনে করেন। আসলে গোল লেগেছে সেখানে। এখন এর পরে ভারতবর্ষের তরফে যেটা ঘটা অবশ্যম্ভাবী, সেটা হচ্ছে আবার ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে আমেরিকার এই বদলে যাওয়া মনোভাবের মোকাবিলা কিভাবে করা যায় সেটা ধীরে ধীরে স্থির করা। এখানে আমেরিকার দ্বিচারিতাটা দেখুন। চীন ঘোষিতভাবে আমেরিকার 1 নম্বর দুশ্মন, আর পাকিস্তান চীনেরই একটা ক্লায়েন্ট স্টেট। চীনের ভিতর দিয়েই তারা রাস্তা করছে, প্রচুর টাকা চীনে পাকিস্তানে বিনিয়োগ করছে। পাকিস্তানের নেতারা, মন্ত্রী, আর্মি জেনারেলরা প্রায় 2 সপ্তাহ অন্তর অন্তর বেজিংয়ে যান। সেটা কিন্তু পাকিস্তানের সঙ্গে দোস্তির ক্ষেত্রে আমেরিকার কাছে কোনো প্রতিবন্ধক বলে মনে হচ্ছে না। আর ভারতবর্ষ তার জ্বালানির সরবরাহ অব্যাহত রাখতে সস্তা দামে রাশিয়ার কাছ থেকে কিছু তেল কিনছে বলে সেটাকে একটা হোস্টাইল অ্যাক্ট হিসেবে দেখা হচ্ছে। আসলে আমেরিকার নীতি বরাবরই এইরকম। মাঝখানের 20-22 বছর একটু অন্যরকম ছিল, এই যা। এখন এই অবস্থাতে যেখানে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ভারতবর্ষের ইকোনমি মৃত এবং ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর ট্যারিফ কিং, যেখানে ব্যবসা করে আমেরিকার কোনো সুবিধেই হয় না, এই যেখানে তার একদিকে মতবাদ, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে গলাগলি, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতিতে কোথাও একটা মেজর শিফট হতে পারে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের সমস্যা হলো আমেরিকার বদলে চীন এবং রাশিয়ার সঙ্গে যে তারা মৈত্রী বাড়াবে সেটাও সম্ভব নয়। কেননা চীনের সঙ্গে আমাদের সীমান্ত নিয়ে সেই 5-এর দশক থেকে বিরোধ চলে আসছে। অরুণাচলের অর্ধেকটা চীন ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে বলে অনেকে বলে থাকেন। চীনের সঙ্গে ভারতবর্ষের এক প্রস্থ যাকে বলে আইসোলেটেড ব্যাটল হয়ে গেছে। ফলে চীন ভারতবর্ষকে বন্ধু দেশ বলে মনে করে না, আর ভারতবর্ষ চীনকে শত্রু দেশ বলেই মনে করে, যদিও পাকিস্তানের মতো ততটা সোচ্চারে তাকে শত্রু বলে না। সবচেয়ে বড় কথা, পাকিস্তান আর ভারতবর্ষ এই দুইয়ের মধ্যে যখন চুজ করার প্রশ্ন আসবে তখন শি জিনপিং তার পক্ষেই থাকবেন যেখানে চীনা বিনিয়োগ হয়েছে।
ভারতবর্ষ তো দীর্ঘদিন ধরে সম্পর্কে একটা শৈত্য আনার পরে ধীরে ধীরে এখন ওয়ার্ম আপ করছে টু বেইজিং। জয়শঙ্কর কিছুদিন আগে সফরে গিয়েছিলেন, আবার চীনাদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে হয়তো চীনা কোম্পানিগুলোকেও ভারতবর্ষে বিনিয়োগ করার সুবিধে সম্প্রসারিত করা হবে। কিন্তু আমেরিকা হচ্ছে ভর কেন্দ্র, যাকে কেন্দ্র করেই যে কোনো পৃথিবীর হেমিস্ফিয়ারের রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, অর্থনীতি সব কিছুই আন্দোলিত হয়। নরেন্দ্র মোদীর কপালটা খারাপ, হঠাৎ একটা বড় সড়ো বিপর্যয়ের মুখে তাকে সহসা ফেলে দিয়েছেন একদা বন্ধু, এখন এস্ট্রেঞ্জড ডোনাল্ড ট্রাম্প। ভালো থাকবেন। চেষ্টা করব 10টায়